pizza maker in a restaurant. তো আমি মেইনলি সামার জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, হাতে গোনা কয়েকটা জবের জন্য অ্যাপ্লাই করেছি, লাইক কিছু হোটেলসে করেছিলাম অ্যাজ এ হাউসকিপিং, অ্যান্ড দেন হচ্ছে আমি পিৎজা মেকিংয়ের জন্য করি। এখান থেকেও আমি কলও পাই। আমি হচ্ছে 4টা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড অলরেডি 2টা থেকে আমি কল পেয়েছি, আর 2টা হয়তো ওরা আই ডোন্ট নো কি রেসপন্স দেবে। তো যাই হোক, এটা আমার আজকে যে রেস্টুরেন্ট থেকে আমাকে কল করা হয়েছিল সেটা হচ্ছে সেন্ট্রালের একটু সাইডে। তো এখানে যাওয়ার পর আমাকে হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন করে, কথা বলার পর ওরা আমাকে ট্রায়াল শিফটের জন্য ডাকে। কথা খুবই খারাপ, তার জন্য আমাকে দেখতে খুবই বাজে লাগছে, ইগনোর ফেসবুকে। তো আমি হচ্ছে ভিডিওটা এই জন্য মেক করতে চাচ্ছি যে এখন না, ওকে আই থিঙ্ক এই সাইড থেকে ভিডিওটা করলে বেটার। তো ভিডিওটা করার এটাই কারণ যে সবাই বলে ডেনমার্কে জব নেই, জব ক্রাইসিস চলছে। তো চলুন একটু বসে কথা বলি। আপনারা সবাই জানেন আমি ডেনমার্কে আছি as an international student here in Denmark. I'm pursuing my bachelor in business management from Niels Brock Copenhagen Business College, and besides I'm also doing a part-time job as a pizza maker or pizza chef in a well-renowned company in Denmark. তো পিৎজা মেকিং ছিল হচ্ছে আমার ফার্স্ট জব ডেনমার্কে। তো আমি চিন্তা করলাম যে আমার অলমোস্ট হাফ ইয়ার হয়ে গিয়েছে ডেনমার্কে আমি পিৎজার কাজ করছি, ওয়াই নট এই সামারে আমি পিৎজার জন্যই অ্যাপ্লাই করি। এখন অনেকে বলবে আপনি তো অলরেডি 1.5 বছর ধরে আছেন, সো আপনার জন্য জব খুঁজে পাওয়া অনেক ইজি। ইয়েস, অফকোর্স দিস ইজ আ প্লাস পয়েন্ট, এটা বলার মতো কিছুই না, তাই না? তো এখন কথা হচ্ছে যে আগে আমি আমার এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলি, পরে অন্য কিছু বলবো। তো আমি হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে কল পাই, সে আজকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। তো আমিও গেলাম, ভালো কথা। ওরা কিন্তু ফার্স্টে আমাকে কলে ইন্টারভিউ নিছে, ইভেন দো ওরা আমাকে আগে ইনফর্মও করেনি যে আমরা কলে ইন্টারভিউ নিব তোমাকে, দেন হচ্ছে আমরা ফেস টু ফেস ইন্টারভিউ নিব। কিছুই না, আমাকে হুট করে এক কল করলো গতকালকে আমাকে ফোন করলো অ্যান্ড বললো যে হাই আম ক্যামেলিয়া, আম ফ্রম দিস রেস্টুরেন্ট, তুমি এখানে অ্যাপ্লাই করেছিলে। ইয়েস, অ্যাকচুয়ালি আমি একটু তোমার সাথে কথা বলতে চাচ্ছি। বললাম ইয়েস অফকোর্স। বললো তোমার কি সময় হবে? অফকোর্স, ওয়াই নট। তারপরে হচ্ছে আমার সাথে কথা বললো এবং ও আমাকে বললো যে তুমি কেন ইন্টারেস্টেড এখানে কাজ করতে। পরে আমি বললাম যে আসলে আমি সামারের জন্য একটি জব খুঁজতেছি, দ্যাটস ওয়াই। সো আমাকে বললো তুমি কি শুধুমাত্র সামারের জন্য জব খুঁজতেছো আর তুমি পার্মানেন্ট খুঁজতেছো? তো আমি একটু ট্রিকিভাবে অ্যান্সারটা করলাম, সেটা হচ্ছে যে আমি এখন সামারের জন্য খুঁজতেছি। এটা বলার কারণ এটাই হচ্ছে আমি সত্যি কথা বলেছি, আমি কোনো মিথ্যা কথাও বলি নাই, বা হচ্ছে আমি কোনো মিথ্যা আশ্বাসও দিই নাই যে না এই কারণে সেই কারণে কি কোনো কথা বলি নাই। আর এইসব জিনিসই কিন্তু মানুষ ইন্টারভিউর ক্ষেত্রে আশা করে আপনার কাছ থেকে, যে আপনি যে ইন্টারভিউ দিতে আসেন আপনি কতটুকু লয়াল। আই থিঙ্ক আমি এ পর্যন্ত যে কয়েকটা ইন্টারভিউ দিয়েছি আমি কোনো জায়গা থেকে আমি রিজেক্ট হই নাই। ইনশাল্লাহ সামনে জানি না এখানে কি হবে, এখানে আমাকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে, হবে কি হবে না, ওদের এক্সপেকটেশনের সাথে আমার এক্সপেকটেশন মিলবে কি না। যদি মিলে অফকোর্স আই উইল কন্টিনিউ, আদারওয়াইজ হবে না, নাই হতে পারে এটার সাথে যে হইতেই হবে অন্য কোনো কোম্পানিতে হবে না, বা এখানে জব নেই। অফকোর্স জব আছে। আমি উইদিন 1 উইক আমি 4টা কোম্পানিতে কল পাইছি। ফার্স্ট হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম স্ক্যান্ডিক হোটেলে অ্যাজ আ হাউসকিপিং। আমি ওখানে কয়েকদিন কাজও করেছি, তো ওদের সাথে কোনো আওয়ার্সের কোনো একটু ঝামেলার কারণে আমি কাজটা ছেড়ে দিছি উইদিন 3 days। দেন হচ্ছে আমি সুইচ করি আরেকটা কোম্পানিতে, যদি ওখানে আমি ইন্টারভিউ দিই না এখনও, বাট আমার ইন্টারভিউ হবে 3 তারিখে। দেন আমি হচ্ছে ওদের এখানে ইন্টারভিউ দিই, আরেকটা কাজের জন্য আমার ইন্টারভিউ ডাকা হয়েছে। তো আমার কথা হইতেছে যে ডেনমার্কে যদি জবই না থাকে তাহলে আমি 4টা কাজের কীভাবে অফার পেলাম। এখন অনেকে বলবে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি পাইছেন। জিনিসটা এভাবেই শুরু হয়, আপনি ছোটো একটা কাজ থেকে শুরু করে আপনি আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার কাজের অপশন বাড়বে, আপনার ভ্যারাইটিস বাড়বে, আপনার জন্য অনেক ধরনের কাজের অপরচুনিটি হবে, তাই না? একটু ধৈর্য তো ধরতেই হবে, আদারওয়াইজ কোনো দেশেই আসলে খুব সহজে কাজ জিনিসটা পাওয়া যাবে। মাই গড, আমি দেখলাম একটু রোদ এখানে, এখন দেখে একদম মেঘলা হয়ে গেছে, লাইক ইটস ডেনমার্ক ভাই। তো যাই হোক, আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হইতেছে যে আমি নিউ কমার্সে
কিছু টিপস দিতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যখন অ্যাপ্লাই করবেন, ডেনমার্কে আসার পর আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনি কিছু সেক্টর ভাগ করে নেবেন, যে ধরেন আপনি কোন সেক্টরগুলোতে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট অফ অল আসে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করতেছেন। যেমন ধরেন আপনি যদি জব ইন্ডেক্সে করেন, আপনি জব ইন্ডেক্স চুজ করতে পারেন। ইনডিড হচ্ছে খুব ভালো একটা প্ল্যাটফর্ম জব খুঁজে পাওয়ার জন্য, আপনি ইনডিড অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে আপনি ফেসবুকে একটা গ্রুপ আছে জব ইন কোপেনহেগেন নামে, আপনি ওইখানে গিয়ে জব সার্চ করতে পারেন। তো এই হচ্ছে 3টা ক্যাটাগরি যে আপনি কোন কোন সেক্টর থেকে জব নিতে পারেন। স্পেশালি এই সামারের জন্য যদি কোনো স্টুডেন্ট জব খুঁজতে চান, সেক্ষেত্রে আমি 3টা অপশনই বলবো। ফার্স্ট অফ অল জব ইন্ডেক্স, সেকেন্ড হচ্ছে আপনার ইনডিড, থার্ড হচ্ছে আপনার ফেসবুক। এখন কথা হচ্ছে ইনডিড আর জব ইন্ডেক্সে তো আপনার ম্যানুয়ালি গিয়ে অ্যাপ্লাই করতে হবে, লাইক হয়তো কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা ডিরেক্টলি রেস্টুরেন্টের ওয়েবসাইটের মাধ্যমে। আর ফেসবুকের যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে জব ইন কোপেনহেগেন দিয়ে অনেক ধরনের পেজ পাবেন, বাট মেইন একটা যেই পেজ রয়েছে কোপেনহেগেনের জন্য, ওটা আমি স্ক্রিনে দেখাই দিব। তো সেখানে হচ্ছে আপনি প্রতিনিয়ত কোনো না কোনো জবের পোস্ট পাবেন যাদের দরকার হয়। তো ওইখানে দেখবেন যে আপনি কিছু কিছু জবে ওদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে। তুমি চাইলে আমাকে মেলও করতে পারো, তুমি চাইলে আমাকে ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করতে পারো আমাদের। তো আমি প্রথমে কী করতাম, শুধুমাত্র ইমেল করতাম। যে ওয়েবসাইটে ঢুকে আমি ভাবতাম যে ওরা হয়তো ওয়েবসাইট চেক করে না, আদারওয়াইজ ইমেল কেন দিছে। বাট এটা একটা ভুল ধারণা। আমার মতে 2টা সাইডে গিয়েই আপনার অ্যাপ্লাই করা উচিত। তো অ্যাপ্লাইয়ের জন্য ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে সিভি মেকিং। তো সিভি মেকিংয়ের সময় ধরেন যেমন আমার যে ধারণা ছিল, আগে আমি যখন ডেনমার্কে আসছি তার আগে আমাকে এখানে আমার পরিচিত যারা ছিল তারা বলছিল যে ইউরোপাস সিভি মেক করে নিয়ে আসবা। এখানে আসার পর আমি রিয়েলাইজ করলাম যে ইউরোপাস সিভি বা কোনো পাসওয়ালা সিভি যে খুব ইম্পর্টেন্ট, এটা পুরো একটা ফাউল কথাবার্তা, পুরো একটা ভ্যালুলেস কথাবার্তা যে আপনার ইউরোপাস সিভি লাগবে। সিভি জিনিসটা হতে হবে স্ট্যান্ডার্ড, অ্যাকিউরেট ইনফরমেশন আপনার এখানে থাকতে হবে, আপনার ফুল পোর্টফোলিওটা এখানে তুলে ধরতে হবে। হোয়াট ইফ এটা আপনার ইউরোপাস সিভি হোক, ওটা আপনি ক্যানভা দিয়ে এডিট করেন, ওটা আপনি নর্মাল একটা ওয়ার্ড ফাইলে গিয়ে এডিট করেন, ইট ডাজেন্ট ফ্যাক্ট, রিয়েলি ইট ডাজেন্ট ফ্যাক্ট। তো কথা হইতেছে যে এখন আপনি ধরেন আমি এখন ইউরোপাস দিয়ে সিভি মেক করি না, আমি ওই 1 মাসে ইউরোপাস সিভি ইউজ করছি, তারপরে শেষ, টাটা বাই বাই। আমার ঘরে এখন ইউরোপাস সিভি দিয়ে ভরপুর। এখন আমি রিয়েলাইজ করলাম যে আমি এখন যেভাবে সিভি মেক করি, দিস ইজ দ্য পারফেক্ট স্টাইল ফর প্রফেশনাল সিভি মেকের সময় আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে ফার্স্টে আমার খুব ভালো একটা ছবি, যেটা আমার ফেসটা দেখা যাচ্ছে, নট আমি খুব ওরকম করে একটা সেলফি তুলে দিয়ে দিছি বা দাঁড়ানো একটা ছবি। আমি একটা ছবি সেই বাংলাদেশ থেকে তোলা ছবিটা আবার ক্যামেরা দিয়ে খুব ভালো কোয়ালিটির একটা ছবি, এটা স্টিল নাও আমি আমার সিভিতে ইউজ করি, যে কজ আমার চেহারা তেমন একটা খুব আহামরি চেঞ্জেস হয় নাই, যার কারণে আমি নতুন কোনো ছবি ইউজ করি না। তো যাই হোক, তো একটা ছবি অ্যান্ড দেন হচ্ছে আমি ট্রাই করি প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা সিভি মেক করা। একটা টেমপ্লেট ইউজ করি, বাট সিভির ভিতরে যেই ধরনের ইনফরমেশনগুলো থাকে ওইগুলো আমি ক্রিয়েট করি হচ্ছে আপনার কি বলে ওদের যে রেস্টুরেন্টে আমি অ্যাপ্লাই করছি ওদের ডিসক্রিপশন অনুযায়ী, ধরনের জবের যে ডিসক্রিপশনটা দেয়। ধরেন নর্মালি আপনি চ্যাটজিপিটিতে গিয়ে যদি ওকে বলেন যে তুমি আমাকে এই জবটার জন্য একটা সিভি মেক করে দাও, কিন্তু খুব সুন্দর একটা সিভি মেক করে দিবে। তো আমি কি করি, আমার ওই টেমপ্লেটের সাথে গিয়ে যে আমার যে নামের নিচে যে ডিসক্রিপশন বা মাইসেলস যেটা থাকে, ওইখানে গিয়ে আমি হচ্ছে ওই কোম্পানির নাম উল্লেখ করে আমি একটা ডিসক্রিপশন লিখি, ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখি যে আমি এখানে ইন্টারেস্টেড ফর এই পজিশন, আমার এই এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ইট। ওইখানে আমি স্টুডেন্ট, আমি এই করি, আমি সেই করি, আমার বায়োডাটা আমি এখানে দিই না, আমি আমার এক্সপিরিয়েন্স নিয়ে একটু শর্টলি ডিসক্রাইব করি আর ওদের কোম্পানির সাথে মিল রেখে একটু কিছু কথা লেখার ট্রাই করি। এরপরে আসেন এক্সপিরিয়েন্স নিয়ে। তো ফার্স্ট অফ অল যখন আমি ডেনমার্কে আসি তখন তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট আমি সিভিতে করছিলাম কি 3-4টা এক্সপিরিয়েন্স লিখে দিয়েছিলাম যে বাংলাদেশের আমার এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। তো তখন আমি খেয়াল করলাম যে আপনি আপনার সিভিতে যত বেশি এক্সপিরিয়েন্স দিবেন, ওরা কিন্তু নর্মালি বুঝে যে ধরেন আপনি একটা স্টুডেন্ট, আমি এখন স্টুডেন্ট, আমি একজন ব্যাচেলার স্টুডেন্ট, তো নর্মালি এতটুকু বয়সে আমার এত এক্সপিরিয়েন্স থাকার কথা না, যেগুলো আমরা নর্মালি সিভিতে লিখি বা সবাই যে ভুলটা করে, আমার মতে আমিও যে ভুলটা একটা সময় করছি, যে এটা খুবই একটা বাজে কাজ যে আমরা বছরের পর বছর 2 বছর 3 বছর 4 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে একটা সিভি মেক করি। তো এখন আমি যেটা করি, আমি কোনো ধরনের বাড়তি কোনো কিছু লিখি না, এক্সপিরিয়েন্সের জায়গায় শুধুমাত্র আমার যে 1 বছরের যে এক্সপিরিয়েন্স
যে আমি এখানে 1 বছর একটা কোম্পানিতে কাজ করছি, ওই কোম্পানি আমার পজিশন, আমি 1 বছর কী কী কাজ করছি, দ্যাটস ইট, নাথিং এলস। আমি আদার্স আর কোনো কিছুই দিই না। এবার আমি নিচে হচ্ছে এখানে অ্যাড করি, সেটা হচ্ছে আমার সার্টিফিকেট, যে আমি ওই কোম্পানিতে একটা ফুড হাইজিনিংয়ের কোর্স করছি, ওই কোর্সটা আমি জাস্ট অ্যাড করে দিই, দ্যাটস ইট। অ্যান্ড বিসাইডস আমি যেই জিনিসগুলো লাইক ধরেন আপনার এডুকেশন হিস্ট্রি, অনেকেই আমি দেখছি যে সিভির মধ্যে লেখে এইচএসসি, এসএসসি, তারপরে এখন যেটা কারেন্ট যে স্টাডি ওইটা। নো, ইটস টোটালি আ ব্যাড আইডিয়া ফর মি। আমি ফার্স্টেও কখন এগুলো দিইনি, এখন তো আরও দিই না। কথা হইতেছে যে আপনি এখন যে কারেন্ট যে পজিশন আছে, ওরা আপনাকে ওইটা নিয়ে আপনার ওইটার উপর ওটা ফোকাস করবে। আপনি এসএসসি দিয়েছেন কত সালে, এইচএসসি দিয়েছেন কত সালে, ওইটার সাথে আপনার রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ডের যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা তো কোনো রিলেশন নেই। সো কেন শুধু আমি সিভিটা এত বড় করব? তো আমি শুধুমাত্র এখন আমি যে যতটুকু পরিমাণ দেওয়ার লাইক, এখন আমি যেহেতু ব্যাচেলার করতেছি, আমি শুধুমাত্র কারেন্ট স্টুডেন্ট হিসেবে ব্যাচেলার এবং আমার ইউনিভার্সিটির নাম, আমার সাবজেক্ট দিয়ে দিই, দ্যাটস ইট। এবার স্কিলসে আসি। স্কিলসে অনেকে বেসিক কিছু স্কিলস দেয়, যেমন ধরেন যদি রেস্টুরেন্টের হয়, অনেকে দেয় কমিউনিকেশন লেভেল হাই, তারপর হচ্ছে আপনার ফ্লেক্সিবল। এগুলো দেওয়ার আই থিঙ্ক কোনো দরকার নেই, বিকজ আপনার যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন ওরা আপনাকে কোয়েশ্চেন করবে এবং ওরা কথা বলেই বুঝবে আপনি কতটুকু কমিউনিকেট করতে পারেন, আপনি কতটুকু ফ্লেক্সিবল, আপনার আওয়ার্স নিয়ে আপনার সাথে কথা বলবে, আপনার সময় নিয়েও আপনার সাথে কথা বলবে। সো এগুলো হইতেছে একদম কমন জিনিস যেগুলো সবাই সিভির মধ্যে দেয়। সো আপনার এক্সেপশনাল কিছুই থাকলো না আপনার সিভিতে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই, আমি দিই না। আমি কী করি, আমি হচ্ছে আমার ওই স্কিলের জায়গায় আমি এমন কিছু স্কিল দিই, যেমন হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আছে, আমি ওইটা দিয়ে দিছি। আমি এসইও অপটিমাইজেশন পারি, আমি ওইটা দিছি। দেন হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে, আমি ওইটা দিয়ে দিই। তো অ্যান্ড দেন এই তো এগুলো হচ্ছে আমার আইটি রিলেটেড যে স্কিলসগুলো আছে, আমি ওগুলো দিই। সামটাইমস যদি আপনার এক্সেপশনাল কিছু থাকে, আপনি দু একটা দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার যদি রেফারেন্স থাকে, আপনি রেফারেন্সও দিতে পারেন, এটা খুবই ভালো একটা জিনিস। অ্যান্ড দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলা পারি, আমি মোটামুটি হিন্দি পারি, আমি ইংলিশ পারি, আর আমি ড্যানিশ শিখতেছি, দ্যাটস ইট। আদার্স যেগুলো আমি পারি না, ওগুলো আমি দিই না। সো এই হচ্ছে আমার ফুল সিভির একটা কি বলে এক্সাম্পল। আই থিঙ্ক একটুটুকু জেনারেল। অনেকে ধরেন বলে যে 4-5 পেজের সিভি বানাতে হবে, অফকোর্স বানাতে হবে। সেটা কখন আপনার বুঝতে হবে যে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন। আপনি যদি একটা ধরেন অ্যাজ আ কী বলে অ্যাকাউন্ট্যান্ট, আপনি কোনো একটা অফিসে জবের জন্য অ্যাপ্লাই করছেন, অফকোর্স আপনার 2-3 পেজের সিভি দেওয়া দরকার। বাট আপনি যদি একটা রেস্টুরেন্টে অ্যাজ আ কিচেন শেফ আপনি অ্যাপ্লাই করেন বা অ্যাজ এ এমপ্লয়ি আপনি অ্যাপ্লাই করেন, 2-3 পেজের সিভি দিয়ে ওরা কী করবে? আর আপনার এমন কী এক্সপিরিয়েন্স আছে এতটুকু বয়সে যে আপনি 2-3 পেজের সিভি বানাবেন? ওকে ফাইন, গেল সিভি, আপনি সুন্দর মতো একটা সিভি বানালেন। এরপরে হচ্ছে কভার লেটার মাস্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ধরেন আমি যতগুলো ওয়েবসাইটে দেখছি, ওয়েবসাইটে হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে ওরা কভার লেটার সামটাইমস চায়, সামটাইমস ওরা রেড কালার করে আর কি বুঝাইতে চায় এটা ইম্পর্ট্যান্ট। কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টসে কভার লেটার দিলেও হয়, না দিলেও হয়, বাট ওদের ওখানে অপশান থাকে যে কভার লেটার বা অন্য কোনো নামে, যেখানে আপনার নিজে রাইট করতে হবে। পিডিএফ বা কোনো ধরনের ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন না ফর কভার লেটার, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। যদি অপশন থাকে তো অবশ্যই দিবেন, যদি না থাকে আপনি তাও দিবেন। বিকজ কভার লেটার জিনিসটা হচ্ছে এমন যেখানে আপনি ফুললি ডিসক্রাইব করতে পারছেন যে আপনার ভিতরে কী অ্যাবিলিটি আছে কাজের, আপনি কী কী কাজ করছেন এর আগে, এবং আপনি কতটুকু ফ্লেক্সিবল, সব কিছু এলাবোরেট করে আপনি ওখানে লিখতে পারবেন, যেটার হেল্প আপনি চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। হি ইজ কোয়াইট গুড। তো কভার লেটার মাস্ট। এরপরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দিলেন এবং প্লাস ওদের ওয়েবসাইটে গিয়েও আপনি অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইট কিছু ওয়েবসাইট ডেনমার্কের অনেক কোয়েশ্চেন করে, ওরা অনেক যায়, এটা খুবই ধৈর্যের ব্যাপার, বাট আপনাকে করতে হবে যদি আপনার ওই কোম্পানিতে কাজ লাগে। দিস ইজ ট্রুলি নিডেড। সো ও যখন দেখবে যে আপনি অ্যাপ্লাইও করছেন, আপনি সিভিও পাঠাইছেন, ও কিন্তু খুব অ্যাট্রাক্ট হবে। আর যখন মেলটা লিখবেন, প্লিজ বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখবেন না, মেলটা খুব সিম্পল রাখবেন, খুব ছোট রাখবেন যে আমি এই পজিশনে কাজ করতে ইচ্ছুক, আমি আমার এক্সপিরিয়েন্স আছে, আমি তো এই কাজ করছি, ফার্দার ইনফরমেশন জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, তুমি আমাকে ইন্টারভিউ নিতে পারো। এরকম করে ছোটো গুছায় একটা মেল দিবেন, বিশাল বড় একটা মেল প্লিজ দিবেন না, আদারওয়াইজ ওরা খুব বিরক্ত হয়, আপনাকে ইন্টারভিউর জন্য কল নাও করতে পারে। দ্যাটস ইট।
তো এই হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইয়োর জব লাইফ। এরপরে আপনি সুন্দর মতো অ্যাপ্লাই করতে থাকেন। একদিন না একদিন আপনার জব অবশ্যই হবে, এবং একবার যদি আপনি জব পেয়ে যান আর সেখান থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, এরপরে আপনার জব 100% শিওর। তো জব নাই না করে ফোকাস করেন আপনি কীভাবে অ্যাপ্লাই করছেন, আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন, আপনি কোন ওয়েতে অ্যাপ্লাই করতেছেন। দ্যাটস ইট, you will be a genius for sure. So best of luck for me, for my sorry, for my trial shift, and also best of luck for your future. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। So yeah, I already got it. You can see I'm wearing the t-shirts. আমি হচ্ছে কাজে থেকে ব্যাক করলাম। তো আমার ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব। শুরু করেছিলাম জবটি পাওয়ার আগে অ্যান্ড শেষ করছি কাজ থেকে ব্যাক করার পর। ফর শিওর আমি একদিন আমার ওয়ার্ক প্লেসে ভিডিও করবো, বিকজ ইট লুকস সুপার, এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। অফকোর্স আই উইল মেক ভিডিও দেয়ার ওয়ান ডে। টিল দেন, বাই, সি ইউ।